আইসিএসসি বেঙ্গলি 2025 নিয়ে কিছু তোমাদেরকে বলার রয়েছে, কি তোমরা করবে, কি তোমরা করবে না। তো প্রথমত তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে মেন শিটটার পরে তোমরা যে পেজগুলোকে নিচ্ছ সেগুলোকে ঠিকঠাক করে মার্কিং করবে, যেটা তোমরা প্রায়শই করে থাকো না। আর মিনিমাম যে কাজটুকু করবে সেটা হচ্ছে ওই ইউনিক যে নাম্বারটা, রোল নাম্বারটা, সেটা কিন্তু লিখবে। এরপর আসি হচ্ছে সেকশন এ নিয়ে রচনার টপিক অবশ্যই লিখবে। তোমরা কি করো, কোয়েশ্চেনটা হেভি ফ্লোতে পড়ে নাও, পড়ে নিয়ে কোয়েশ্চেনটাই তোমরা প্রথমে ওপরে হেডিং হিসেবে লেখো না, কি রচনা লিখছো সেটাই তোমরা লেখো না, হঠাৎ করেই লেখাটা শুরু করে দাও। এর ফলে কি হয়, যে খাতা দেখছেন তাকে কিছুটা আগে পড়ে বুঝতে হয় যে তুমি কোন রচনাটা লিখলে। অবশ্যই তুমি কোয়েশ্চেন মার্ক করছো, কিন্তু কি রচনা লিখছো, কি গল্প লিখছো, তার হেডিংটা একদম মাথায় মনে রেখে দিতে হবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এরপরে আসি হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পয়েন্টটা ঠিকঠাক করে লিখতে হবে। যদি ধরো রচনায় লাস্ট অনেক খাতা দেখতে গিয়ে যেটা দেখলাম, যে রচনায় ধরো তোমাদেরকে দেওয়া হয়েছে তোমার আদর্শ মানুষ বা তোমার জীবনের আদর্শ মানুষ, সেখানে দাঁড়িয়ে তোমরা কি করছো, ধরো লিখছো, ম্যাক্সিমাম খাতা দেখলেই এটা পাওয়া যায় যে আমার জীবনের আদর্শ মানুষ হচ্ছেন আমার মা। এবারে আমি তো আমার অভিজ্ঞতা দিয়ে যদি বলি, তাহলে আমি এরকম দেখতেই পাই আমার জীবনে আদর্শ মানুষ আমার মা বা আমার বাবা। এবারে গতানুগতিক কিছু মানে যে চরিত্রগুলো, যে গুণগুলো খুব সাধারণ, সেই গুণগুলোকে তোমরা এক্সপ্লেনেশনের দ্বারা এক্সপ্লেন করছো। আমার মা খুব ভালো রান্না করতে পারে, মা সকাল থেকে রাত অবধি শুতে যাওয়ার আগে অবধি কাজ করছে। কিন্তু আদর্শ কিভাবে হচ্ছে, বা আদর্শ তুমি এই জায়গাটায় মাকে কিভাবে বিচার করছো, লেখার দ্বারা কিন্তু সেটা প্রস্ফুটিত হচ্ছে না। তবে এই ক্ষেত্রে কিন্তু তাহলে অনেকটা কিন্তু মার্কস ডিডাক্ট হয়ে যাবে। লেখার কোয়ালিটি যদি ভালো করতে হয়, অবশ্যই তুমি তোমার মাকে আদর্শ মনে করতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার বাবাকে মনে করতে পারো, কিন্তু তাহলে লেখার সেই আসল এক্সট্র্যাক্টগুলোকে তুলে আনো, যে তুমি সেই ব্যক্তিটাকে, তুমি সেই মানুষটাকে কেন আদর্শ হিসেবে বিবেচনা করছো, সেটা কিন্তু মাথায় রেখে লিখতে হবে। তো এই ধরনের পয়েন্টসগুলোকে একটু হাইলাইট করলে যিনি খাতা দেখছেন তারও ভালো লাগবে, সেও হয়তো অনেক কিছু তোমার লেখার দ্বারা খুঁজে পাবে নিত্য নতুনভাবে, সেটা তোমাকে দেখতে হবে। এটা হলো। এরপর হচ্ছে এবার সেকেন্ডটায় আসি হচ্ছে পিকচার কম্পোজিশন, যেটা তোমরা ম্যাক্সিমাম লোকজন খাতা দেখলে আমরা দেখতে পাই যে ভুল লিখছো। যদি পিকচার কম্পোজিশনে আসো তাহলে দেখবে প্রশ্নটা এরকম লেখা থাকে যে নিচের ছবিটি খুব ভালো করে দেখো, দেখার পরে ছবিটার কি মনের ভাব প্রকাশ করছে সেটা লেখো। নিচে ছবিটা যেটা খুব ভালো করে দেখতে বলা হয়, তাহলে ছবির ওপর, নিচ, ডান সাইড, বা সাইড বা সেন্টারে কি পিকচার আসছে সেটা তোমাকে আগে ছক করে তুলে নিতে হবে, যে তুমি ছবিতে এইগুলোই দেখতে পাচ্ছ। এইবার ওই ছবি রিলেটেড তোমার কোনো স্মৃতি কথা মনে পড়ে যেতে পারে, কোনো আনন্দের মুহূর্ত মনে যেতে পারে, সেটা তুমি রিলেট করলে। আর এক্ষেত্রে সবসময় একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যে ওই স্মৃতি কথা বা আনন্দ কথার সাথে ওই ছবির বক্তব্য বর্ণনায় আবার ফিরে যেতে হয়। এই তিনটে স্টেপে কিন্তু পিকচার কম্পোজিশন হয়ে থাকে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা মাথায় রেখেই কিন্তু যদি তুমি পিকচার কম্পোজিশন অ্যাটেন্ড করছো তাহলে ভালো করে করো। এরপরে আসলাম লেটারের ফরম্যাট নিয়ে, যেটা তোমাদেরকে আমি বহুবার করিয়েছি। আর ইনফ্যাক্ট এখনও পর্যন্ত তোমরা এই ডাক টিকিটের জায়গাটা গুলিয়ে ফেলছো। ডাক টিকিট তুমি কেন পাঠাবে না, যখন তোমাকে বলা হচ্ছে তুমি এখানে বসে রয়েছো, তুমি তোমার বাবা মাকে চিঠি লিখে জানাও তারা কেমন আছে, তুমি এখানে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমার আত্মীয় স্বজনকে জানাও তুমি প্রথম স্থান অধিকার করেছো, তাহলেই তো পোস্টাল। সেটা যখনই পোস্টাল তখনই সেটা স্ট্যাম্প, যেটা স্ট্যাম্প সেটাই ডাক টিকিট। ডাক টিকিট আলাদা কোনো হাতে ঘোরা ব্যাপার নয়। তো মিস আমি ডাক টিকিট লিখবো কি না, আমাকে ডাক টিকিট এখানে লিখতে হবে কি না, হ্যাঁ তোমাকে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে ডাক টিকিট লিখতে হবে, না হলে কিন্তু চিঠি যাবে না। এছাড়া তোমরা আমার চ্যানেলেই দেখতে পাবে যে আমি দুটো লেটার আপলোড করে রেখেছি, ফরম্যাট বা প্যাটার্নটা দেখার জন্য তোমরা দেখতে পারো। এমসিকিউ বেস কোয়েশ্চেন্সে যেগুলো ভুল করো খুব ভালো করে শোনো, সেটা হচ্ছে যে
ধরো একটা বানান তোমাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো নিচের কোন বানানটি ভুল। সাপোজ ধরো নিচের ভুল বানানটা হচ্ছে সিতে রয়েছে, 1C এ তোমার ভুল বানানটা রয়েছে, তুমি উত্তরটা জানো। এই ক্ষেত্রে 3 ধরনের ভুল একটা ছাত্রছাত্রী করতে পারে। সেটা হচ্ছে যে কেউ কিছু লিখলোই না, 1C লিখে উত্তরটা লিখলো না। যে ধরো বিদ্যান বানানটা ভুল দেওয়া আছে, সে আর বিদ্যানটা লিখলো না। এক্ষেত্রে যে খাতা দেখছে সে কিন্তু একটা কোয়েশ্চেন মার্কে না নাম্বার দিতে পারে। এটা আরেকটা হচ্ছে যে ওই 1C কেউ একজন লিখলো না, শুধু বিদ্যান লিখে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একই মার্কস কাটা গেলেও যেতে পারে। আর থার্ড যেটা ভয়ানক, সেটা হচ্ছে তুমি মার্কিং করলে 1C বলে যে বিদ্যান বানানটা ভুল লিখেছো, কোয়েশ্চেন পেপারে যে বিদ্যান বানানটা ভুল আছে তার থেকেও মানে সেরকমই সমসাময়িক অন্য একটা বানান লিখে দিয়েছো, বাট ওই এক্স্যাক্টলি কোয়েশ্চেন পেপারের বানানটা লেখোনি, সেক্ষেত্রেও কিন্তু তুমি মার্কস পাবে না। MCQ খুব ভালো করে দেখে শান্ত মাথায় ভেবে যে আনসারটা লিখছো 1C বা 1B, কোয়েশ্চেন পেপারে যে আনসারটা দেওয়া আছে সেটাই হুবহু টুকবে, তবেই MCQ কিন্তু সঠিক হবে। হলো, এরপরে আসি হচ্ছে পুরোপুরি ওভারঅল লেখার ক্ষেত্রে সেকশন এতে যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে যে সাধু চলিত ভাষা মিলিয়ে লেখা, ওই রচনার ক্ষেত্রে, চিঠি লেখার ক্ষেত্রে, সেটা সেকশন বিতেও হতে পারে, সেটা আমি পরে বলছি। সাধু চলিত ভাষা কখনোই মিলিয়ে মিশিয়ে লিখো না, এটা কিন্তু একটা দোষ যেটা তোমরা পড়েছো অলরেডি। তো সেই দোষের আন্ডারে থেকো না, গুরুচণ্ডালী দোষ বলা হয় এই দোষটাকে, এই দোষের আন্ডারে থেকো না। তুমি সাধুচলিত ভাষা লিখতে চাইছো, যে কোনো একটা চুজ করে নাও। আর এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আনসিন যে প্যাসেজটা তোমরা পড়ো সেই জায়গাটা সবসময় আমি আমার বাচ্চাদেরকে সাজেস্ট করি যে খুব সহজ ভাষায় লেখো, পড়ে নাও, একবার দুবার তিনবার পড়ে নেওয়ার পরে উত্তরগুলো খুব সহজ ভাষায় লেখো, সহজ সরল করে লেখো, যেটা চলিত ভাষা। আর যদি সাধু ভাষায় লিখতেই হয় তাহলে যেটা পড়ছো, যদি অনেক সময় হয় যে মানে অনেকটা কঠিন কিছু পড়লে তুমি নিজের মতন করে লিখতে চাইছো অথচ তোমার বানান ভুল হয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব ওই একদম হুবহু আনসারটার পার্টটা টুকে দিতে সাধু ভাষার জন্য। কারণ কি, তোমরা ICSEর বাচ্চা, তোমরা অনেক সময় বানান সম্পর্কে ঠিকঠাক অবগত নয়, তো সেই ক্ষেত্রে এটা আমার সাজেশন তোমাদের জন্য। এরপর সেকশন বিতে যদি আসি তাহলে হচ্ছে নাম্বারিং। মানে ধরো তুমি প্রথমে প্রশ্নগুলো সব পড়ে তুমি আচ্ছা, নাম্বারিংয়ের আগেও যেটা তোমাদেরকে বলার আছে, তোমাকে কোয়েশ্চেন পেপারে দেখাবে অ্যাটেম্পট এনি 4 কোয়েশ্চেন্স। তুমি কিন্তু বা তোমরা কিন্তু 2 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ, 2 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম, এই দুটোই মেনটেন করে আসবে, কোনো কনফিউশন ক্রিয়েট করবে না। ক্লিয়ারলি বলছি, 2 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ, 2 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম, এটাই মেনশন করে আসবে, এটার বাইরে কোনো কিছু অ্যাটেম্প্ট করতে যাবে না ক্লাস 10। আরেকটা জিনিস সেটা হচ্ছে একটু নোট ডাউন করে নেবে। এবার খুব সম্ভবত লোকটি নীল মানুষের কাহিনী, গল্পটা খুব সন্দেহজনক, এই 3টের মধ্যে থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে গল্পগুলো বেশ ভালো করে পড়ে নিও শেষ মুহূর্তে, আর কোয়েশ্চেন আনসার্সগুলো নিজেদের মতন করে ভালো করে একবার দেখে যেও। এবার আসি নাম্বারিংয়ের ক্ষেত্রে। ধরো কোয়েশ্চেন স্টার্ট হলো, কোয়েশ্চেন নাম্বার 5 বলে কোয়েশ্চেন দেওয়া শুরু হয়েছে, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে 6টা কোয়েশ্চেন তোমাকে দেওয়া আছে, 6টা কোয়েশ্চেন দেওয়া আছে। তুমি একবার গিয়ে 10 করছো, একবার গিয়ে 5-এ ফিরে আসছো, আবার গিয়ে 11 করছো, আবার 7-এ ফিরে আসছো। প্লিজ এটা করতে চেও না। আগে সেট করো নিজের মাইন্ডটাকে যে তুমি কোন কোয়েশ্চেন্সটা অ্যাটেম্প্ট করতে চাইছো, তুমি ঠিক সেটাই পরপর সিকোয়েন্স ওয়াইজ সাজিয়ে নিয়ে তারপর অ্যাটেম্প্ট করো। এবার সেকেন্ড জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় যে কোয়েশ্চেন দেওয়া থাকে যে মূল গ্রন্থের নাম, কোন কবিতার অংশ, কে লিখেছেন, সবটাই ইনফ্যাক্ট রেফারেন্স সেইগুলো সবই কিন্তু ইনভার্টেড কমার আন্ডারে লিখবে এবং রাখবে, বিকজ উক্তি এইগুলো আমাদের নিজস্ব না, কারোর বলা। তো কারোর বলা কোনো উক্তি এরকম মানে হেলায় খেলায় আকাশে বাতাসে উড়ে বেড়ায় না,
তো কারোর উক্তি আমরা সবসময় কোটেশনের আন্ডারে রাখি, তার জন্য ইনভার্টেড কমা ইউজ করবে, ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এবার একটা কনফিউশন আমি এবার পরীক্ষার খাতা দেখতে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যেটা করছে, আচ্ছা ধরো বঙ্গভূমির প্রতি কবিতাটা, বঙ্গভূমির প্রতি কবিতাটা এটা কি, এটা একটা চিঠি প্রথমত, তো কবিতার আকারে পরে প্রস্তাবনা পেয়েছে, কিন্তু এই যে চিঠিটাই, খোলা চিঠিটা কবি রাজনারায়ণ বসু তার বন্ধুকে কিন্তু দিয়েছিলেন আর কি, তার বন্ধুকে কিন্তু লিখেছিলেন। এবারে ম্যাক্সিমাম লোকজন সেটাকে কি বলে যে কবি নাকি বিদেশে গিয়ে তার বঙ্গভূমিকে খুব খুব মিস করছেন, তাই নাকি কবিতাটা লিখেছেন, তাই নাকি চিঠিটা রাজনারায়ণ বসুকে পাঠিয়েছেন। ব্যাপারটা কিন্তু এরকম নয়। তিনি বিদেশ ভ্রমণকালের আগে এই চিঠিটা কিন্তু তার বন্ধু রাজনারায়ণ বসুকে দিয়েছিল। কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নেবে ভালো করে। আচ্ছা, এরপরে আমি যে বললাম ওই যে লোকটি, নীল মানুষের কাহিনী আর গন্ধটা খুব সন্দেহজনক, গল্পের প্রত্যেকটা চরিত্র পুঙ্খানুপুঙ্খ তাদের মানে কেউ ক্যারেক্টার স্কেচের মতন লার্ন করে যাবে, কারণ কি খুব মাইনার চরিত্র দিয়েও বলতে পারে যে এই চরিত্রের কি বিশেষত্ব ছিল, তখন যাতে হাঁপিয়ে না উঠো। আর সবথেকে বড় কথা তোমাদেরকে যেটা বলার আছে আইসিএসসি স্টুডেন্টসদের, তোমরা না যত প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার করবে তত তোমরা স্পেলিং ভুল কম লিখবে। তোমরা যেমনটা বলো ঠিক তেমনটাই লেখো। যেমন ধরো অনেক সময় দেখি যে ছবি তি, আমরা তি তো বলছি না, ছবি টি বলছি, তাহলে মুখ খুলে প্রনাউন্সিয়েশন যত করবে তত, আর ওইভাবেই লেখার চেষ্টা করবে, এতে বানান ভুল অনেকটা ঠিক হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা তো একটা খামখেয়ালি না, আমি তাহলে যদি কিছু একটা বলছি আর কিছু একটা লিখছি, তাহলে তো আমার ব্রেনের সাথে আমার হাতের সমতা খুঁজে পাচ্ছি না আমি। তাহলে স্পেলিং, এখন ধরো দুদিন আমাদের পরীক্ষা বাকি রয়েছে, এখন আমরা স্পেলিংয়ের দিকে ওইভাবে আর কনসেন্ট্রেশন দিতে পারবো না, যা হওয়ার যা লার্ন করার হয়ে গেছে। এখন যতটা আমরা করতে পারি, চোখ খুলে আমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বো, মুখ খুলে আমরা উত্তরগুলোকে জানবো, আর যখন আমি লিখবো চোখটা ব্যবহার করে ভালো করে বানানোর দিকে মানে কনসেন্ট্রেটটা করবো। এর আগে পরে বাইরে কিন্তু এখন আর বসে বসে বানান লিখে লিখে মুখস্থ করার সময় আর নেই। হলো, এরপরে ধরো তোমাকে রেফারেন্সে নীল মানুষের কাহিনী থেকে একটা কোয়েশ্চেন তুলে দেওয়া হয়েছে, আর চিত্রার ছোট ভাইটির নাম কি, এটা ধরো তোমাকে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাকে এতটুকুই লিখতে হবে ওই 2 মার্কসের জন্য যে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পটিতে চিত্রার ছোট ভাই হলেন পাপু। এর আগে পরে বাইরে কিন্তু আর কিছু লিখতে যাবে না, আনসার সবসময় প্রিসাইজ হবে। এর থেকে অনেক বেশি লিখলে যে তোমার মার্কস অনেকটা ক্যারি করবে এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রেখেই তারপরে উত্তরগুলো লিখবে। যে তারপরেই হয়তো এমন কিছু প্রশ্ন, কয়ে এটা ছিল, গতে রয়েছে যে পাপুর চরিত্রটি কেমন ছিল সেটা বিশ্লেষণ কর, তখন তো তুমি পাপুর নামে লিখছোই, কিন্তু আগেই তুমি কয়ে একবার যে আনসারটা লিখে দিয়েছো, আবার গয়ে এসে তুমি একই আনসার লিখতে, এটা কি বলো তো, ব্যাপারটার মধ্যে একটা বোরডাম কাজ করে, বোরিং থাকে জিনিসটা। তো নিজের আনসার পেপারটাকে যত অ্যাট্রাকটিভ বানাতে পারবে সেটা লেখার দ্বারা, সেটা প্রেজেন্টেশনের জন্য তোমার জন্য ভালো, দেখে ভালো লাগবে, পড়ে ভালো লাগবে, তুমি মার্কস এমনিই পাবে। যে আমি সবসময় বেশি বেশি লিখলে বেশি বেশি নাম্বার পাবো এরকমটা কিন্তু কোনো ব্যাপার না। আর সবার শেষে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যে কোনো কিছুর একটা আত্মকথা পড়ে যাবে, যে কোনো কিছু, সেটা একটা ভগ্ন মন্দিরের আত্মকথা হতে পারে, সেটা একটা বাজারের আত্মকথা হতে পারে, সেটা ফেরিওয়ালার আত্মকথা হতে পারে। আত্মকথা পড়বে, ভগ্ন মন্দিরের আত্মকথা পড়তে পারো। আর বইমেলা রচনাটা একটু পড়ে যাও, বিকজ সবসময়ই আমরা দেখে থাকি যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে কোনো না কোনো কিছু একটা রাইটিং আসেই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো বইমেলা রচনাটা একটু ভালো করে দেখে যাওয়ার জন্য। সেটা লেটারের ক্ষেত্রেও, লেটার রাইটিংয়ের প্যাটার্নেও আসতে পারে, বা রচনার ক্ষেত্রেও আসতে পারে। তো আমার এতটুকুই তোমাদেরকে বলার ছিল আইসিএসসি বেঙ্গলি সাজেশনের বিষয়। তো তোমরা ভালো করে পড়ো, আর বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষাটা দিও। থ্যাংক ইউ।